আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি যখন কোনো বিশাল সাম্রাজ্য বা রাজত্বের পতন ঘটে, তার ঠিক পরের কয়েকটা মাস কিংবা বছর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর হয়। ক্ষমতার শূন্যস্থান পূরণ করতে গিয়ে এমন সব অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে চলে যায়। আজকে আপনাদের এমন এক দৃশ্যপটের সামনে দাঁড় করাবো, যা শুনলে আপনাদের পিলে চমকে যাবে। একটু ভেবে দেখুন তো, মাত্র ৪ মাস হলো একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। অন্যদিকে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক পরাক্রমশালী শাসক হঠাৎ করেই ঘোষণা দিলেন আগামী ডিসেম্বরে তার লক্ষ লক্ষ অনুসারী নিয়ে তিনি এমন এক অদ্ভুত কাজ করবেন, যা আসলে এই উপমহাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে এর আগে কখনো কোনোদিন ঘটেনি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি আগামী ডিসেম্বরে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে আদালতে আত্মসমর্পণের কথাটাই বলছি। কিন্তু এই ঘোষণার পেছনে আসল মাস্টার প্ল্যানটা কি? কেন হঠাৎ করে ইউরোপ, আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে সাবেক মন্ত্রী এমপিরা দলে দলে ভারতে গিয়ে জড়ো হচ্ছেন? আর ঠিক একই সময়ে দেশের ভেতরে কেন থানাগুলোর চালের টিন পর্যন্ত খুলে ফেলা হচ্ছে? কেন শুরু হয়েছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সাইবার যুদ্ধ? আজ আমরা এই দৃশ্যত বিচ্ছিন্ন ঘটনাগুলোর ভেতরের সুতোটা মিলিয়ে দেখব। দর্শক, আপনারা যারা ভাবছেন রাজনীতি হয়তো একটু শান্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, বিশ্বাস করুন, শান্ত তো হয়নি। বরং আমরা এমন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যার আজ হয়তো অনেকে এখনো কোনোভাবে টের পাচ্ছেন না। দর্শক, আপনারা যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন প্রকৃতি এবং মানুষ দুটোই যেন বর্তমান বিএনপি সরকারের উপর একযোগে রুষ্ট হয়েছে। মাত্র তো ৪ মাস হলো তারেক রহমান সাহেবের বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাই না? কিন্তু এর মধ্যেই আপনারা দেখেন বন্যা, বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগ অর্থনীতি যেন রীতিমতো ধুঁকছে। তবে প্রকৃতির এই খামখেয়ালিপনার চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে মানুষের সৃষ্টি করা কৃত্রিম গজব। চাঁদাবাজি, লুটতরাজ বা ডাকাতি আমাদের সমাজে আসলে নতুন কিছু নয়। এরশাদ সাহেবের আমলেও ছিল, শেখ হাসিনার আমলেও কিন্তু ছিল। তবে গত কয়েক মাসে চট্টগ্রাম, সিলেট, বরিশাল থেকে শুরু করে ঢাকার প্রাণকেন্দ্রগুলোতে যা যা ঘটছে, তা কি আমরা আগে কখনো দেখেছি? মানুষ কতটা ক্ষিপ্ত আর বেপরোয়া হলে একটা থানায় আক্রমণ করে তার টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যেতে পারে? পুলিশের একজন কর্মকর্তাকে যখন জনসম্মুখে কাঁদানো হয়, তখন সেটা শুধু একজন ব্যক্তির কান্না থাকে না, সেটা আমি মনে করি পুরো রাষ্ট্রের শাসন ব্যবস্থার অসহায়ত্বের একটা করুণ চিত্র হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই অসহায়ত্ব কি এমনি এমনি তৈরি হয়েছে, নাকি এর পেছনে সুকৌশলে কোনো অদৃশ্য হাত কাজ করছে? সুপ্রিয় দর্শক, আর এখানেই আসে সেই ঐতিহাসিক রেফারেন্সের কথা। আপনারা যারা ৮০-র দশকে দক্ষিণ বাংলার রাজনীতি দেখেছেন বা ইতিহাস শুনেছেন, তারা খুব ভালো করেই জানেন তৎকালীন সর্বহারা পার্টির কথা। তারা চিঠি দিয়ে জানাতো, আমরা আসছি, যা টাকা আছে তা রেডি রেখো। সেই এক চিঠির ভয়ে মানুষের রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যেত। আজ যেন সেই ইতিহাসেরই এক আধুনিক এবং ডিজিটাল পুনরাবৃত্তি আমরা বর্তমানে এসে দেখতে পাচ্ছি। ক্ষমতা থেকে ছিটকে পড়া দল আওয়ামী লীগ, যারা এখন দৃশ্যত নিষিদ্ধ, তাদের সাইবার গ্রুপ ঠিক সেই সর্বহারাদের স্টাইল ফলো করছে। দেখুন, বিদেশি নম্বর বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তা, মন্ত্রী, এমনকি এমপিদের কাছে ভয়ঙ্কর সব হুমকি আসছে। কেউ হয়তো পরিচয় দিচ্ছে সাইবার কমান্ডার হিসাবে, কেউ বা ২৪-এর গেরিলা। আপনি হয়তো একজন এসপি বা ডিসি, আপনার একটা পরিবার আছে, সন্তান আছে। প্রতিদিন যখন অত্যন্ত সুকৌশলে এরকম সাইবার টেরোরিজমের শিকার হতে হয় আপনাকে, তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে একটা আতঙ্ক কাজ করবে। আর এই আতঙ্কের কারণেই সরকারের প্রশাসন যন্ত্র ভেতর থেকে কিন্তু ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে পড়ছে। তারা চাইলেও তাদের যে কাজ, সেটা স্বাধীনভাবে বা সাহসের সাথে কোনোভাবে করতে পারছে না। সুপ্রিয় দর্শক, এখন আসুন এই যে প্রশাসনের ভেতরের ভয়,
এর সাথে রাজনৈতিক মিত্রদের দূরত্বের যে হিসাব, সেই হিসাবটা একটু মেলাই। রাজনীতিতে একটা কথা আছে, শত্রুর চেয়েও মিত্রের অভিমান বেশি ভয়ঙ্কর। জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপির মধ্যে যে একটা বোঝাপড়া কিংবা ঐক্যমত ছিল, তা এখন ক্রমশই কিন্তু ফাটল ধরতে শুরু করেছে। তাদের আচার-আচরণ এখন আর কিন্তু একে অপরের কাছে স্বাভাবিক ঠেকছে না। অন্যদিকে যারা ছোট, ছোট দলের নেতা থেকে বড় আশা নিয়ে এই সরকারের সাথে যুক্ত হয়েছিলেন, তাদের অনেকে কিন্তু এখন চরম হতাশ। তারা আসলে ভেবেছিলেন রাজপথে তারা যে সহানুভূতি পেতেন, ক্ষমতায় গেলে সেটা আরো বাড়বে। কিন্তু বাস্তবে কি দেখছি? বাস্তবে হয়েছে সম্পূর্ণ উল্টো। এখন মানুষ তাদেরকে দেখলে বিএনপির নাপিত বা দালাল বলে কিন্তু গালি দিচ্ছে। এই যে ভয়ংকর একটা মানসিক চাপ, এটা সামলাতে না পেরে অনেকেই কিন্তু ভেতরে, ভেতরে ফুঁসছেন। এবং এটাই কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ খুব ভালো করে অবজার্ভ করছে। কারণ একটি সরকারের ভেতরে যখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, সরকারের স্টেক হোল্ডার, সরকারের নীতি নির্ধারক এবং সরকারের অংশীদারজনের মধ্যে যখন ফাটল দেখা দেয়, তাদের মধ্যে যখন খুব বাড়তে থাকে, প্রতিহিংসা বাড়তে থাকে, কোনো ঐক্য থাকে না, তখন কিন্তু একটি পতিত রাজনৈতিক দল খুব সহজেই রাজনৈতিক অঙ্গনে তাদের শেষ নিশানা যেটি, শেষ লক্ষ্যবস্তু যেটি, সেটিকে আঘাত করতে সক্ষম হয়। এবং আমরা দেখছি বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এই একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে। আপনারা কি জানেন কেন হঠাৎ করে দেশের বিভিন্ন জেলায় অন্ততপক্ষে ৪২টি স্থানে ঝটিকা মিছিল শুরু হয়েছে? ১৬ই জুলাই আওয়ামী লীগের কারাবন্দী দিবস বা গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ। এই বিষয়গুলো আমি মনে করি শুধুমাত্র একটা বাহানা। এর আসল উদ্দেশ্য হলো সরকারের নার্ভ টেস্ট করা। তারা আসলে দেখতে চাইছে প্রশাসন কতটা অ্যাক্টিভ। যদিও সরকারের শীর্ষ পর্যায় থেকে এই মিছিলগুলো কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের পুলিশ বা প্রশাসন কি সেই নির্দেশ শতভাগ পালন করার মতো মানসিক অবস্থায় বর্তমান সময়ে আছে? ওই যে বললাম, সাইবার সন্ত্রাস আর থানা আক্রমণের ট্রমা, এগুলো কিন্তু তাদের ভেতরে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। একটা আতঙ্কের মধ্যে বর্তমান সময়ে তারা ভুগছে। এরই মধ্যে আরেকটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা চলছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার পরিবার নিয়ে একটা অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর জীবনযাপন করছেন। এটা আমরা দেখতেই পাচ্ছি। তিনি লাল বাসে করে আরামসে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে গিয়ে মিশছেন। তার কন্যা জাইমা রহমান, যিনি একজন ব্যারিস্টার, চমৎকার ইংরেজিতে কথা বলেন, দেখতে শুনতে অত্যন্ত মার্জিত এবং পরিপাটি স্বভাবের। তাকে নিয়ে বা প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে তার যে একটা চমৎকার বোঝাপড়া, তা নিয়ে সমাজের এক শ্রেণীর মানুষের ভেতরে রীতিমতো জ্বলন তৈরি হয়েছে। শুনতে হয়তো হাস্যকর লাগতে পারে, কিন্তু রাজনীতিতে এই মনস্তাত্ত্বিক ঈর্ষার প্রভাব অনেক গভীরে গিয়ে পড়ে। যারা নিজেরা পারিবারিক জীবনে অসুখী, তাদের পরিবারের সন্তানরা হয়তো বিপদগামী বা মাদকাসক্ত, তারা যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এমন একটা সুন্দর মার্জিত পরিবারের চিত্র দেখেন, তখন তাদের অবচেতন মনে এক অদ্ভুত রকমের ক্ষোভ কিন্তু জন্ম নেয়। এই ব্যক্তিগত ঈর্ষা আর রাজনৈতিক ক্ষোভ, দুইটা মিলেমিশে কিন্তু এমন একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছে, যা সরকারের ভেতরে এবং বাইরের যে শত্রু রয়েছে, সেই শত্রুদের এক বিন্দুতে কিন্তু মিলিয়ে দিচ্ছে। তবে সবচেয়ে বড় টুইস্ট কিন্তু দেশের ভেতরে নয়, সেটা তৈরি হচ্ছে দেশের বাইরে। আপনারা হয়তো রয়টার্সের খবরটি ইতিমধ্যে দেখেছেন, যেখানে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। কিন্তু এর পেছনের ব্লু প্রিন্টটা কতটা ভয়ঙ্কর, তা কি আসলে আমরা কেউ আঁচ করতে পারছি? তার এই ঘোষণার পরপরই কিন্তু ইউরোপ, আমেরিকা বা কানাডার মতো দেশে আরামদায়ক জীবনে যে সকল নেতাকর্মীরা ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিরা, তারা কিন্তু হঠাৎ করে ভারতে গিয়ে জড়ো হচ্ছেন। তথ্যসূত্র মতে গত কয়েকদিনে প্রায় ২৩ জন হেভিওয়েট নেতা ভারতে পৌঁছেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? এর পিছনে একটাই কারণ রয়েছে, এবং সেই কারণটা হচ্ছে তারা সেখানে বিশাল ছক করছেন। ডিসেম্বরে যেদিন শেখ হাসিনা দেশে ফিরবেন, সেদিন তার দলের
4 লাখ অ্যাক্টিভ নেতাকর্মী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সবাই একযোগে দেশের বিভিন্ন আদালতে আত্মসমর্পণ করবেন। এবার একটু কল্পনা করুন তো দৃশ্যটা। 4.5 লাখ বা 11 লাখ একদিনে যদি আদালতে যায়, তাহলে দেশের বিচার ব্যবস্থা, পুলিশ এবং কারাগারগুলোর অবস্থা আসলে কি হবে? এটা শুধু একটা রাজনৈতিক কর্মসূচি নয়, আমি মনে করি এটা হলো একটা রাষ্ট্রের জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে সম্পূর্ণ কোলাপস বা অচল করে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। শেখ হাসিনা নিজেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে এবং কত বন্দি তারা জেলখানায় বন্দি করতে পারে। সুপ্রিয় দর্শক, আর এই পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক কূটনীতির খেলাটাও কিন্তু জমে উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে কিন্তু বলছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি দিকগুলো তারা খতিয়ে দেখছে। কিন্তু পর্দার পেছনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। এখানে শুধু ভারত নয়, আরও দুটি পশ্চিমা পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশ, এমনকি একটি আন্তর্জাতিক সংস্থাও এই হিসাব নিকাশের মধ্যে কিন্তু বর্তমান সময়ে ঢুকে পড়েছে। সম্প্রতি আমরা দেখেছি বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী তারাও কিন্তু দিল্লিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে গভীর বৈঠক করে এসেছেন। অর্থাৎ কূটনীতির দাবার বোর্ডে এখন চাল আর পাল্টা চাল চলছে। আগামী মাসে হয়তো কোনো প্রভাবশালী দেশের বড় কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে পারে। এরপরে হয়তো খেলাটা একটা নতুন এবং চূড়ান্ত মোড় নেবে বলে কিন্তু মনে হচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, এই সব কিছুর মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে কার্ডটি এখন খেলা হচ্ছে, তা হলো শিশু বিদ্রোহ বা ছাত্রদের আন্দোলন। এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন আমরা রাজপথে দেখেছি, তা কিন্তু আসলেই শুধুমাত্র পরীক্ষার্থীদের মধ্যে কি সীমাবদ্ধ ছিল? মোটেও না। শেখ হাসিনার আমলেও কিন্তু আমরা এমন শিশু বিদ্রোহ দেখেছিলাম, যা সরকারকে কাঁপিয়ে দিয়েছিল এবং সরকার পতন হতে বাধ্য করেছিল। এখন এই ছাত্রদের আন্দোলনের ভেতরে অনেকগুলো পক্ষ সুকৌশলে কিন্তু ঢুকে পড়েছে। এটা আর সাধারণ কোনো খেলাধুলার পর্যায়ে নেই। যে কোনো মুহূর্তে এখান থেকে একটা বড় ধরনের অগ্নুৎপাত ঘটতে পারে অন্য কোনো সিস্টেম। সম্মানিত দর্শক, শুরুতেই কিন্তু আমি বলেছিলাম এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা। আমরা এখন ঠিক ঝড়ের কেন্দ্রে বা আই অফ দ্য স্টর্মে অবস্থান করছি। চারপাশের পরিস্থিতি যা তা দেখে স্পষ্ট মনে হচ্ছে সরকার পতনের একটা নতুন এবং ভয়ঙ্কর চক্রান্ত চারদিক থেকে কিন্তু জাল বুনছে। ঘন ঘন সরকার পরিবর্তন আসলে কোনো জাতির জন্যই কখনো মঙ্গল বয়ে আনে না। আমরা ইউনূস সাহেবের আকস্মিক বিদায় দেখেছি। এখন যদি তারেক রহমান সাহেবের সরকারও এই বহুমুখী ষড়যন্ত্রের সামনে টিকতে না পারে, তবে এই রাষ্ট্র সেই ভার আর কোনোভাবে কিন্তু বহন করতে পারবে না। মনে রাখবেন, বাংলাদেশে এখন মাত্র ৩টি শক্তি পুরোপুরিভাবে অর্গানাইজড বা সংবদ্ধ অবস্থায় আছে। ১. সেনাবাহিনী, ২. আওয়ামী লীগ এবং ৩. জামাতে ইসলামী। যদি বর্তমান কাঠামোর পতন হয়, তবে এই ৩ শক্তির কোনো একটি হয়তো সে শূন্যস্থান পূরণ করতে সামনের সারিতে আসবে। আর সেটা আপনাদের বা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কোন পরিণতি নিয়ে দাঁড়াবে, সেই বিচারের ভার আমরা হয়তো এই মুহূর্তে আপনাদের হাতে ছেড়ে দিলেও পারবো না। আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এই নিষ্ঠুর দাবা খেলার কিস্তিমাত পর্যন্ত। কিন্তু সেই চরম পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো ধরনের উপায় নেই। আপনারা চারপাশের এই ঘটনাগুলো একটু ভালো করে মিলিয়ে দেখবেন, গভীরভাবে চিন্তা করবেন এবং আমাদের দেশ এবং জনসাধারণের জন্য অনেক বেশি বেশি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন, যাতে করে সৃষ্টিকর্তা আমাদের এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন এবং আমরা যারা সাধারণ জনগণ রয়েছে আমরা যেন নিরাপদে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।